আজকে আমি যেই ঘটনাটা আপনাদেরকে এখন বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার বয়স হচ্ছে ৫৬ বছর। তো উনি ওনার জীবনের একটা অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন যেন পুরো ইমেলটা পড়ে আমি গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি। অবশ্যই আমি সেই চেষ্টা করব এবং আজকের যে ঘটনাটা এখন আপনারা শুনবেন সেটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন আপনারা যে আমাদের এই সমাজে ভদ্র লোকের বেশে ভদ্র একটা ফ্যামিলি থেকে বিলং করছে বা ধরুন একটা এডুকেটেড ফ্যামিলি, তাদেরকে বাইরে থেকে দেখে হয়তো মনে হবে যে বাহ, এই ফ্যামিলিটা এত বেশ ভালো, কথাবার্তা এত ভালো, পড়াশুনো জানে, ভালো চাকরি করে, কিন্তু এই ভদ্র মুখগুলোর পিছনে যে কি বীভৎস খারাপ তাদের মানসিকতা, সেটা আজকে আপনারা বুঝতে পারবেন। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না। আজকের ঘটনাটা কিন্তু ভীষণ রেলিভেন্ট একটা ঘটনা এবং এই রকম বিপদ আপদ কিন্তু আপনাদের কারোর জীবনেও আসতে পারে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, মন দিয়ে ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন এবং এইরকম সিচুয়েশনে যদি কেউ থেকে থাকে তাদেরকে এই ঘটনাটা কিন্তু শেয়ার করুন বেশি করে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি জানিয়েছেন যে এই বিষয়টা যেটা ওনার সাথে ঘটেছিল সেটা ওনার এবং ওনার ফ্যামিলির এতটাই খারাপ লেগেছে যে এই ঘটনার পরে ওনারা কিন্তু ভীষণ একটা খারাপ সময়ের মধ্য দিয়ে গেছিলেন। তো ওনার নাম হচ্ছে গার্গী। তো আমি ওনাকে ম্যাডাম বলে, গার্গী ম্যাডাম বলেই সম্বোধন করছি। উনি আর কিছুদিন পরে রিটায়ার করে যাবেন। উনি একটা প্রাইভেট কোম্পানিতে বহু বছর থেকেই চাকরি করেন। ওনার ফ্যামিলিতে গার্গীদি, ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে তিনজনেই থাকে। ওনার শ্বশুর শাশুড়ি বহু আগে মারা গেছিলেন, মানে যখন গার্গীদির জাস্ট বিয়ে হয় তার কিছুদিনের মধ্যেই ওনার শ্বশুর এবং তারপর ওনার শাশুড়ি মা মারা যান। তো উনি প্রথমে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসেন গার্গীদি, তো তখন উনি কিন্তু চাকরি বাকরি কিছুই করতেন না। তো বিয়ের পরে উনি আরও হায়ার স্টাডিজ করেন, পড়াশুনো শেষ করেন। তারপরে ওনার হাজব্যান্ডের উৎসাহেই উনি কিন্তু একটা কোম্পানিতে চাকরি জয়েন করেন যখন ওনার ছেলের বয়স ৭-৮ হয়ে যায় তারপর থেকে। তো এইটা উনি নিজের সম্পর্কে এইটুকু জানিয়েছেন। তো তারপরে উনি যেটা লিখেছেন সেটা হলো যে ওনার ফ্যামিলিতে, মানে গার্গীদি লিখেছেন যে আমি যেটা বলি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু সেটা শোনে এবং ওরা আমার ডিসিশনকে ভীষণ সম্মান করে এবং আমি নিজেও যেহেতু বহু বছর ধরে চাকরি বাকরি করছি এবং আমার মানুষের সাথে কথা বলতে, মানুষের সাথে ইন্টারাকশান করতে ভীষণ ভালো লাগে। তো ওরা জানে যে মা যদি কিছু একটা বলে বা আমি কিছু যদি, মানে আর কি গার্গীদি আর কি যেটা বলে সেটা যে কিছু ভেবে ডিসিশন নিচ্ছে বা ভেবে বলছে, সেটা ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে দুজনেই সেটা ওনাকে সেই ট্রাস্টটা করে। তো যাই হোক, ছোটোবেলা থেকে উনি ওনার ছেলেকে খুব যত্ন করে মানুষ করেছেন, পড়াশুনোটা যাতে খুব ভালো করে করে সেই জন্য উনি প্রচুর চেষ্টা করেছেন। তো ওনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে এবং ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে সাথে উনি কিন্তু খুব ভালো একটা চাকরি পেয়ে যায়। তো গার্গী ম্যাডামের ছেলের নাম হচ্ছে কৌস্তব। তো কৌস্তব যখন চাকরি পায় তো প্রথমে ও ব্যাঙ্গালোরে পোস্টিং নেয় এবং সেখানে 4 বছর ও কাজ করে। 4 বছর কাজ করার পরে ও আমেরিকা চলে আসে। তো এখানে এসে আমেরিকাতে ও কাজকর্ম করে, কিন্তু এখানকার ওয়েদার ওর খুব একটা স্যুট করে না। তো 1 বছর পরে
ও কিছু হেলথ ইস্যুস আসার কারণে ও মানে আমেরিকা থেকে কলকাতায় শিফট করে এবং সেখানে কিছুদিন কাজকর্ম করে। তো তখন গার্গীদির মনে হয় যে ওনার ছেলের যদি এখন বিয়ে হয়ে যায় তাহলে ব্যাপারটা খুব ভালো হবে, কারণ ওনার ছেলেকে কাজের জন্য মাঝে মধ্যেই এদিক ওদিক যাওয়ার একটা ব্যাপার থাকে। তো ভাবলো যে বৌমা চলে এলে তো ছেলে বৌমা একসাথে দূরে কোথাও যদি যেতে হয় তাহলে দুজনে একসাথে যাবে, দুজনে দুজনের খেয়াল রাখতে পারবে। তো সেই কথা চিন্তা করেই গার্গীদি ওনার ছেলেকে একবার জিজ্ঞেস করে যে তোর কি কাউকে পছন্দ, তুই কি কাউকে বিয়ে করতে চাস, এরকম কি কিছু ব্যাপার আছে? তো তখন ওনার ছেলে বলে যে না না মা, সেরকম কোনো ব্যাপার নেই। তো তখন গার্গীদি ওনার ছেলেকে বলে যে আমি এরকম চাই তোর বিয়ে হয়ে যাক, তো আমি তাহলে তোর জন্য সম্বন্ধ দেখছি। তো গার্গীদির ছেলে বলে যে ঠিক আছে মা, তুমি দেখো, কিন্তু এক্ষুনি তো আমি বিয়ে করব না, অন্তত 1-2 বছর। তো ওনার গার্গীদি ভাবলো যে ঠিক আছে, বিয়ের সম্বন্ধ আজকে দেখলেই তো আর কালকে পাওয়া যাবে সেরকম নয়। তো আমাদের যদি কাউকে পছন্দ হয়, ওরা দুজন একে অপরের সাথে কথাবার্তা বলবে, একটু দেখা সাক্ষাৎ করবে, যদি ওদের মনে হয় যে হ্যাঁ ওরা একে অপরের জন্য একদম সুইটেবল, তখন না হয় ওরা বিয়ের জন্য এগোবে। তো এই চিন্তা করে গার্গীদি কিন্তু ওনার মেয়ে মানে ছেলের জন্য মেয়ে খোঁজা শুরু করলেন। এবার উনি যেটা লিখেছেন যে আমি যখন আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করি, তো আমার তো ভগবানের কৃপায় কোনো অভাব নেই সংসারে, মানে যথেষ্ট একটা সচ্ছল পরিবার। গার্গীদির হাজব্যান্ডও খুব ভালো চাকরি করেন, গার্গীদি নিজে চাকরি করে, ওনার ছেলে ভালো চাকরি করে। তো টাকা পয়সা এইসব দিক থেকে কোনো রকম কোনো ডিমান্ড ওনাদের ছিল না, শুধু একটাই ছিল যে মেয়েটি যেন শিক্ষিত হয়। এরকম মানে যদি মেয়েটি তখন চাকরি নাও করে তাতেও ওদের কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েটা যেন একটা ভালো পরিবার থেকে বিলং করে, মেয়েটা যেন একটু শিক্ষিত হয়, যাতে ওনার ছেলের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়। মানে মেয়েকে যে চাকরি করতেই হবে এরকমও ইভেন ওনাদের কোনো ক্রাইটেরিয়া ছিল না। এবার বুঝতেই পাচ্ছেন, যখন সম্বন্ধ দেখা শুরু করে তো অনেক ধরনের সম্বন্ধ আসতে থাকে। তো 1-2টো সম্বন্ধ ওনারা দেখে, কিন্তু ওনাদের খুব একটা ভালো লাগেনি। তো এরপরে কিছুদিন ওরা গ্যাপ দেয়, তারপরে আবার গার্গীদি কিছু সম্বন্ধ দেখা শুরু করে। তো তার মধ্যে একটি মেয়েকে যখন গার্গীদি এবং ওনার হাজব্যান্ড প্রথম দেখতে যায়, সেই মেয়েটির কথাবার্তা খুব ভালো লাগে, মেয়েটির বাবা মায়ের কথাবার্তাও বেশ ভালো লাগে। তো এখানে বলে রাখি, সেই মেয়েটির বাবা ছিলেন স্কুল টিচার, আর মেয়েটির মাও স্কুল টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন একটা সময়। কিন্তু উনি কিছু কারণের জন্য, ব্যক্তিগত কারণের জন্য অনেক আগেই ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন। এবং যে মেয়েটিকে দেখতে যায় সেই মেয়েটিও তখন চাকরি বাকরির চেষ্টা করছে, তখনও চাকরি পায়নি। তো মেয়েটিকে দেখে গার্গীদির খুব ভালো লাগে এবং মেয়েটির ফ্যামিলিও ভীষণ ভালো। তো তখন গার্গীদি বললেন যে ঠিক আছে, আমরা আমাদের ছেলেকে একদিন নিয়ে আসবো, আমাদের তো বেশ ভালোই লাগলো আপনাদের মেয়েকে। এবার প্রথমে গার্গীদি ওনার ছেলেকে মেয়েটির ছবি দেখিয়েছিল। তো ছবি দেখিয়ে যখন ওনার ছেলের মোটামুটি বলেছিল যে ঠিক আছে তোমরা যেতে পারো, মানে উনি মেয়েদের ছবি দেখাতেন, তো ওনার ছেলে যদি বলতো যে হ্যাঁ তোমরা যাও, তাহলেই ওনারা যেতেন। এবার দেখে এসে ছেলেকে বলেছে যে মেয়েটাকে দেখলাম, খুব সুন্দর, মেয়েটির কথাবার্তা ব্যবহার খুবই ভালো, মেয়েটির বাড়ির লোকেরও ব্যবহার খুব ভালো। তো তখন বললো যে ঠিক আছে তুই একবার সামনাসামনি এবার দেখ, কথাবার্তা বল। এবার গার্গীদি ওনার ছেলেকে নিয়ে এবং ওনাদের আরও 1-2জন আত্মীয় স্বজন নিয়ে ওনারা মেয়েটির বাড়ি যায়। এবার মেয়েটির বাড়িতে যখন যায় তো দেখছে মেয়েটিদের বাড়িতে অনেক লোকজন এসেছে। তো স্বাভাবিকভাবেই মেয়ের বাবা মা ছেলেকে 2-1টা কোশ্চেন তো করবেই। তো সব স্বাভাবিক কোশ্চেনই করেছে যে কোথায় চাকরি করো, মানে জানতো বাট স্টিল জিজ্ঞেস করেছে যে কোথায় চাকরি করো, কী পড়াশোনা, এইসব জিজ্ঞেস করেছে। এবার গার্গীদির ছেলে নিজের মতোই অ্যান্সার করেছে। এবার ওখানে যখন গার্গীদির ছেলে মেয়েটিকে দেখে ওরও বেশ ভালোই লাগে, মেয়েটিকে দেখতে শুনতেও ঠিকঠাক সবই ভালো। এবার মোটামুটি ওখানে এর থেকে বেশি কথাবার্তা কিছু হয় না। তো ওখানেই ঠিক হলো যে এবার ছেলে আর মেয়ে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলবে,
এক মাসটা 1.5 মাসটা ওরা কথাবার্তা বলবে নিজেদের সময় মতো, এবং তারপরে ওরা ওদের বাড়িতে জানাবে যে ওরা মানে এই সম্পর্কটা নিয়ে এগোতে চায় কিনা, সেই বুঝে ওরা বাকি আরও কথাবার্তা বলবে। এবার মেয়েটির বাড়ি থেকেও মানে প্রথমে গার্গীদির মা একটি কথা মানে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিল যে দেখুন, আমরা অ্যাটলিস্ট 1 বছর সময় নিতে চাই, কারণ আমার ছেলের 1 বছর সময় দরকার। ও চাইছে 1 বছর পরেই বিয়েটা করতে, কিন্তু আমরা মোটামুটি এখন মানে যদি ঠিকঠাক সব কিছু হয়ে যায় আমরা এখনই ডেট ফিক্স করে নেব, সমস্ত প্ল্যানিং আমরা এখন থেকেই করতে থাকবো, কিন্তু বিয়েটা হবে 1 বছর পরে। তো মেয়েটির বাড়ি থেকেও বলে যে ঠিক আছে, আমাদেরও ওরকম কোনো তাড়া নেই, 1 বছর পরে হোক 1.5 বছর পরে হোক আমরা ওয়েট করবো, কোনো ব্যাপার না। তো দুই বাড়ি থেকেই ভাবলো যে ঠিক আছে, ছেলেমেয়েরা নিজেদের মধ্যে এই সময়টা নিজেদের মধ্যে কথা বলবে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, সব কিছু ঠিকঠাকই আছে। এবার গার্গীদি যেটা লিখেছেন যে ওনারা যখন মেয়েটিকে দেখতে যায়, মানে 2 বার দেখতে গেছে, তো মেয়েটিকেও খুব ভালো লাগে, মেয়েটির বাবাও খুব অমায়িক, সব কিছু ঠিক আছে, কিন্তু মেয়েটির মায়ের কথাবার্তা না, মানে উনি একটু কম কথা বলেন, কিন্তু যখন উনি কথা বলেন তখন মনে হয় যে ওনার কথাগুলো কীরকম একটু ব্যর্থব্যঞ্জক টাইপের, মানে উনি হয়তো অন্য একটা কিছু বলতে চাইছেন কিন্তু সেটা সরাসরি বলতে পারছেন না বলে একটু ঘুরিয়ে কথাটা বলছেন। এবার দেখবেন কিছু কিছু মানুষ সবার সাথে খুব ভালো করে কথা বলে একদম মিশে যায়, নিজের কথাটা, নিজের পয়েন্ট অফ ভিউটা সামনে রাখতে পারে। আবার কিছু কিছু মানুষ থাকে যারা না নিজেদের কথাটা দেখবেন সরাসরি বলতে পারে না বা বোঝাতে পারে না অন্য কাউকে। তো গার্গীদির পুরো ফ্যামিলি ভীষণ রকমভাবে মানে খুবই আর কি ভালো ফ্যামিলি একটা। তো ওনারা না ব্যাপারটাকে নিয়ে প্রথমে না অতটা গুরুত্ব দেয়নি, ভেবেছে যে ঠিক আছে, ভদ্রমহিলা এইভাবে কথা বলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা কোনো বড় ইস্যু নয়। যাই হোক, তো এইবার মানে এই কৌস্তবের সাথে মানে ওনার ছেলের সাথে মেয়েটির টুকটাক কথা বলা শুরু হয়। এবার দুজনেই মানে দুজনের সাথে কথা বলে। এবার যেহেতু কৌস্তব সারাদিন অফিসের কাজে খুব বিজি থাকতো, বাড়িতে এসেও ওর মিটিংস থাকতো, তো খুব বেশি কথা হতো না, যেটুকু কথা হতো মোটামুটি ওই রাতের বেলা 10-15 মিনিট কথা হতো। এবার প্রথম কয়েকটা দিন যখন কৌস্তব মেয়েটির সাথে কথা বলে ওর কিন্তু ঠিকঠাকই লাগে, মানে প্রথম কয়েকদিন তো খুব বেসিক কথাবার্তা হয়েছে, কে কী পড়াশুনো করেছে, কোন স্কুল কোন কলেজ, এইরকম। এবার স্বাভাবিকভাবেই কয়েকদিন যখন কথা হয়ে গেছে, তো তখন কৌস্তব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেছে মেয়েটিকে যে তুমি বিয়ের পরে কিভাবে সময় কাটাতে চাও। তো মেয়েটি বলছে যে আমি তো চাকরি বাকরি খুঁজছি, কিন্তু এখনও চাকরি পাইনি। এবার কৌস্তব বলে যে ঠিক আছে, তুমি এখনও চাকরি পাওনি সেটা কোনো বড় ব্যাপার না, তো তুমি যদি চাকরি করতে চাও আমি অবশ্যই তোমাকে হেল্প করব, যদি বিয়ে অবধি চাকরি তুমি নাও পাও সেটা কোনো ব্যাপার না, তোমাকে আমি পরে যাতে তুমি একটা ভালো চাকরি পেতে পারো আমি তোমাকে সব রকমভাবে হেল্প করে দেবো। তো তখন মেয়েটি বলে যে সেটা ঠিক আছে, কিন্তু আমি মন দিয়ে সংসারটাই করতে চাই, সেটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হবে, এবং আমি স্বামী শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়ে যে সংসার করা এটাই আমার খুব ভালো লাগে। তো এই কথাটা যখন কৌস্তব শোনে ওর না ব্যাপারটা খুব ভালো লাগে, এবং তার সাথে সাথে মনে হয় যে মেয়েটি কিন্তু উচ্চশিক্ষিত বলা যেতে পারে। ভাবছে যে একটা উচ্চশিক্ষিত মেয়ে, সে এত পড়াশুনো করেছে, সে মানে চাকরির চেষ্টা করছে, এখনও পায়নি সেটা ঠিক আছে, কিন্তু মেয়েটা যে মানসিকতার কথা বললো সেটা এখনকার দিনে প্রথম কথা শোনাই যায় না। আর দ্বিতীয় যে জিনিসটা ওর একটু অবাক লাগে যে তাহলে মেয়েটা তো পড়াশুনো করলো কেন। তো জিজ্ঞেস করেছে মেয়েটাকে যে তোমার মানসিকতাটা খুব ভালো, আমি সেটাকে খুব রেসপেক্ট করছি, কিন্তু তোমার যখন মানে চাকরি বাকরি করার দিকে অতটা ইচ্ছে নেই, বা তুমি যেটা বলছো যে তোমার সংসার করাটাই তোমার সব থেকে বড় উদ্দেশ্য জীবনে, তাহলে তুমি এত পড়াশুনো কেন করলে। তো তখন না মেয়েটি খুব অন্যরকমভাবে একটা উত্তর দেয়। মেয়েটা বলে যে দেখো, আমাকে পড়াশুনো তো করতেই হতো, আমাকে আমার বাড়ি থেকে বলেছিল যে তোমাকে খুব ভালো করে পড়াশুনো করতে হবে, সেই জন্য আমি পড়াশুনো করেছি, কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আমিও এর মধ্যে অনেকগুলো চাকরি পেয়েছিলাম, কিন্তু যে পরিমাণ টাইম একটা চাকরিতে দিতে হয়, আমি যদি বিয়ের পর সেই টাইমটা চাকরিকে দিই, আমার কর্মস্থলে দিই, তাহলে আমি সংসারে কী করে টাইম দেব।
এবার এটাও ঠিক কথা। তো সবটা শুনে না ওর খুব অবাক লাগে, এবং মেয়েটির প্রতি একটা অদ্ভুত একটা মায়া বলুন, একটা সফট কর্নারও তৈরি হয়ে যায়, যে মেয়েটা এইরকম করেও ভাবে। এখনকার মেয়েরা তো এইভাবে ভাবতেই পারে না। তো যাই হোক, তো গার্গীদি যখন ওনার ছেলেকে জিজ্ঞেস করে যে কিরে, তোরা কথাবার্তা বলছিস, কি বুঝছিস? তো গার্গীদিকে তখন এই পুরো যে কনভারসেশনটা হয়েছে সেটা ওনার ছেলে ওনাকে বলে। এবার গার্গীদির তো জিনিসটা শুনে বেশ অবাক লাগে এবং ভালো লাগে, কিন্তু কোথাও ওনার একটা ডাউট হয়। তো উনি বলেন যে যে আমিও তো চাকরি করেছি, হ্যাঁ অবশ্যই বাচ্চা কিছুটা বড় হওয়ার পরে আমি আমার কেরিয়ার শুরু করেছি, কিন্তু চাকরি করলে যে সংসার ভেসে যাবে বা সংসারে মন দেওয়া যাবে না তা কিন্তু নয়। তো তারপরে ভাবলো যে ঠিক আছে, হতেই পারে ওর মেয়েটির অন্য মানসিকতা, সেটা নিয়ে তো আর কিছু বলার নেই। তো গার্গীদির ব্যাপারটা ভালোই লাগে। এবার ওনার ছেলের সাথে মেয়েটির দিন দিন কথা হচ্ছে, ওরা আস্তে আস্তে একে অপরকে জানা বোঝার চেষ্টা করছে। তো গার্গীদির ছেলে যেটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি মেয়েটা খুব ভালো, খুবই ভালো মেয়ে। ওর কথাবার্তা চিন্তা ভাবনা একটু অন্যরকম, কিন্তু মেয়েটি ভীষণ ভালো। এবং এই কথা বলতে বলতে গার্গীদির ছেলে অর্থাৎ কৌস্তবের মনে মেয়েটির প্রতি কিন্তু একটা ভালোবাসার জায়গা আস্তে আস্তে তৈরি হতে থাকে। এবার কিছুদিন পরে ওই ধরুন মাস 2 হয়ে গেছে, এদিকে কিন্তু গার্গীদির সাথে মেয়েটির মায়েরও মাঝে মধ্যে ফোনে কথা হয়, এবং তারা এটা নিয়ে আলোচনা করে যে আমাদের ছেলেমেয়েরা তো ভালোভাবেই কথা বলছে, ঠিক আছে তাহলে আর একটা মাস যাক, আমরা বিয়ের ডেট ফিক্স করব, কিভাবে বিয়েটা হবে, কখন হবে, কিভাবে অনুষ্ঠানে সব কিছু হবে, সেগুলো তো প্রচুর প্ল্যানিং, তো সারা বছর ধরে সেই প্ল্যানিংগুলো তো করাই যাবে, তো সবার আগে ডেটটা ফিক্স করতে হবে। এবার যেটা গার্গীদি লিখেছেন, এদিকে কিছু কিছু কথা যেটা উনি ইমেলে লিখেছেন সেগুলো উনি অনেক পরে জানতে পেরেছেন। তো ইন দ্য মিন টাইম যেটা হয়, ওই মেয়েটা গার্গীদির ছেলেকে বলে যে আচ্ছা ধরো বিয়ের পরে আমি তোমাকে বললাম যে আমার একটা কিছু পছন্দ হয়েছে, এবং সেটা ধরো মোটামুটি একটু এক্সপেন্সিভ, ধরো 10-12 হাজার টাকা, তো তুমি কি আমাকে দেবে? আমি তো চাকরি করি না। তো ওনার ছেলে বলেছে হ্যাঁ কেন দেবো না, আমার অ্যাটলিস্ট এইটুকু ক্ষমতা আছে যে আমার স্ত্রীর যদি কিছু পছন্দ হয় আমি সেটা তাকে কিনে দিতে পারবো। তো এরকম টুকটাক অনেক কথা গার্গীদির ছেলেকে ওই মেয়েটি বলতো, যেটা যে কোনো ছেলেকে, একটা ভালো ভদ্র ছেলেকে যদি বলা হয় তো সেই ছেলেটা মেনেই যাবে। তো এরকম করে যখন ওদের মধ্যে কথাবার্তা এগোচ্ছে, তো তখন মেয়েটি একদিন বলে যে চলো আমরা একদিন দেখা করি। তো ওরা একটা রেস্তোরাঁয় খেতে যায়, এবং সেদিন দুজনেই শুধুমাত্র গেছে, কারোর বাড়ির লোক নেই। তো ওরা বেশ অনেকটা সময় গল্প করে, খাওয়া দাওয়া করে, এবং কৌস্তব যখন বাড়িতে আসে এসে বলে যে না গো, মেয়েটা সত্যি খুব ভালো, আর ওর সাথে প্রথমবার বেরোলাম, ওর সাজ পোশাক হাঁটা চলা ভীষণ ভদ্র সভ্য আর কি। এবার এদিকে তো ওদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেল, পাকা কথা হয়ে গেল, ডেট ফেট সব ফিক্স হয়ে গেল। তো এরপরে একদিন হঠাৎ করেই মেয়েটি বলে, কৌস্তবকে আর কি বলেছে যে তোমার সাথে তো আমার মোটামুটি বিয়ে ফাইনাল হয়েই গেছে, ডেটও পড়ে গেছে, তো আমার না আমি একটা জিনিস দেখেছি, তো আমার না ওটা কেনার খুব শখ। তো কৌস্তব স্বাভাবিকভাবেই বলেছে যে হ্যাঁ ঠিক আছে কিনে ফেলো। তো তখন বলছে যে আসলে তোমাকে বলছি তার কারণ হচ্ছে জিনিসটা বেশ একটু এক্সপেন্সিভ। তো বলছে কত দাম? তো তখন না মেয়েটা কিছুতেই বলতে চাইছে না। তো কৌস্তব একদিন হয়ে গেছে জিজ্ঞেস করছে বারবার মেয়েটাকে যে কত টাকা। তো মেয়েটা কিছুতেই বলছে না, ভীষণ লজ্জা পাচ্ছে। তো এই কথাটা কৌস্তব ওর মাকে জানিয়েছে যে জানো তো মা, ও একটা জিনিসের কথা বলছিল, বাট এত লজ্জা পাচ্ছে ও যে ওর দামটা বলতেই চাইছে না। তো গার্গীদি এতটাই ভালো মানুষ, গার্গীদি বলছে একটা কাজ কর না, তুই তাহলে ওর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দে, যদি ওর সেটা দিয়ে হয়ে যায় তাহলে তুই বুঝে যাবি যে মেয়েটা জিনিসটা কিনে নিয়েছে, ভালো মেয়ে ভদ্র মেয়ে ওইভাবে টাকা চাইবে, সেই জন্য হয়তো তোকে ঠিক বলতে পারছে না। আর তুই মেয়েটাকে বিয়ে করতে চলেছিস, ওর সমস্ত দায়িত্ব নিতে চলেছিস আর কয়েক মাস পরে, তো ঠিক আছে তুই এখন থেকেই ওর জন্য কর, অসুবিধে কী আছে? তো এবার ওনার ছেলে তো বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কত টাকা লাগবে। তো ওনার ছেলে 25,000 টাকা মেয়েটিকে অনলাইনে পাঠিয়ে দেয়। এবার
অনলাইনে যখন পাঠিয়ে দিয়েছে, তো মেয়েটি তো ফোন করেছে হঠাৎ করে যে তুমি কি টাকাটা পাঠালে? তো ওনার ছেলে বলেছে হ্যাঁ আমি টাকা পাঠালাম 25,000 টাকা, কারণ তুমি তো বলছিলে না কত টাকা তোমার এক্স্যাক্ট দরকার, তাই আমি ভাবলাম যে 25,000 টাকা তোমাকে পাঠিয়েই দিই। তো তখন মেয়েটা বলে যে তুমি আর 5,000 টাকা কি আমায় পাঠাতে পারবে? আমি দিলাম 30,000 টাকা। তো সঙ্গে সঙ্গে ওনার ছেলে আরও 5,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এবার স্বাভাবিকভাবেই 30,000 টাকা ওর দরকার ছিল। এবার যে কোনো মানুষ জিজ্ঞেস করবেই যে অ্যাকচুয়ালি তোমার কিসের জন্য দরকার, মানে তুমি কী কিনবে। এবং ওনার ছেলে কিন্তু খুব ফ্রেন্ডলি ওয়েতেই জিজ্ঞেস করেছিল মেয়েটাকে যে তুমি কী কিনতে চাও। তো মেয়েটি তখন হঠাৎ করেই বলে যে দেখছো, তুমি টাকা রোজগার করো, তুমি আমায় টাকা পাঠালে, এখন আমাদের বিয়েও হয়নি, অথচ দেখো তুমি কিভাবে এখনই আমার উপরে অধিকার ফলাচ্ছ, তুমি জিজ্ঞেস করছো আমাকে যে আমি টাকাটা কেন নিচ্ছি, কী জন্য নিচ্ছি। তো বিয়ের পরে যদি আমি তোমার থেকে 5 টাকাও চাই, তাহলে তুমি কি আমার সাথে এরকমই ব্যবহার করবে? এবার এই সব বলে মেয়েটি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেন ওনার ছেলে খুব অপরাধমূলক কোনো কথা বলে ফেলেছে, যেটা ওর বলা একদমই উচিত হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মেয়েটা না বেশ বলা যেতে পারে রীতিমতো ঝগড়াঝাটি করে। এবার ওনার ছেলে তো বারবার মেয়েটাকে বোঝাচ্ছে না না তুমি ভুল বুঝছো, আচ্ছা ঠিক আছে তোমাকে বলতে হবে না, আমি তোমাকে জাস্ট এমনিই জিজ্ঞেস করলাম, যদি আরও কোনো টাকা পয়সার দরকার পড়ে। ওনার ছেলে সব রকমভাবে মেয়েটাকে কনভিন্স করার চেষ্টা করছে। এবার যেহেতু ওনার ছেলে ব্যালকানিতে দাঁড়িয়ে কথাগুলো রাতের বেলা বলছে মেয়েটাকে, তো কিছু কথা গার্গীদির কানে আসে। এবার উনি তো আর ফট করে ছেলেকে জিজ্ঞেস করতে পারে না, যে কারণ শত হলেও ছেলে বড় হয়েছে, 2 দিন পরে বিয়ে করবে। এবার ওদের মধ্যে কি কথা হয়েছে, কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, সেটা তো আর উনি সরাসরি বিষয়টার মধ্যে ঢুকতে পারে না। তো উনি তখন সকালবেলা সবটা বুঝতে পেরে উনি বলছে যে হ্যাঁ রে, তুই যে টাকাটা দিয়েছিলি তো মেয়েটা কি কিনলো, তোকে বলেছে? তো তখন ছেলে বলছে যে না না মা, দেখো আমি তো ওর হাজব্যান্ড হতে চলেছি, এখন আমি যদি এখন থেকেই ওকে জিজ্ঞেস করি যে তুমি কী করেছো কী করে, তাতে হয়তো ও ভাবতে পারে যে আমি ওকে টাকাটা দিয়েছি, সেই জন্য ওর থেকে কৈফিয়ত চাইছি। তো এই বিষয়টা তো যে হয়েছে ওদের মধ্যে, সেটা তো গার্গীদি জানতো। তো উনি যেটা ইমেলে লিখেছেন যে আমি জানতাম ওদের, আমার ছেলে জিজ্ঞেস করেছে, মেয়েটা হয়তো বলেনি। তা আমি তখন আমার ছেলেকে বললাম না না, সে তো অবশ্যই 100 বার, কিন্তু একজন মানুষ যে তার স্ত্রীকে ভালোবাসবে, যে তার স্ত্রীকে সম্মান করবে, কেয়ার করবে, তার কিন্তু সবটা জানাটাও খুব দরকার। তো তুমি এটা ভেবো না যে কোনো কিছু জানতে চাওয়া মানেই তার থেকে কৈফিয়ত চাওয়া হচ্ছে, বা তুমি টাকাটা দিয়েছো বলেই যে তোমাকে জানতে হবে, সেটাও নয়। এমনও তো হতে পারে যে ওর হয়তো কোনো প্রবলেম হয়েছে, বা ওর হয়তো এমন একটা কোনো ক্রাইসিসের মধ্যেও আছে যেটা ও হয়তো তোমাকে বলতে পারছে না। তো সেটার জন্য হলেও কিন্তু তোমার এটা জানাটা দরকার যে ওর কিসের জন্য টাকাটা প্রয়োজন হলো। যাই হোক, তো ওনার ছেলে এইসব নিয়ে আর বিশেষ কথা বললো না ওনার সাথে, ছেলে খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেল। এবার এই একটা জায়গায় কিন্তু প্রথম গার্গীদের একটু খটকা লাগে যে এখনও বিয়ে হয়নি, 30,000 টাকা আমার ছেলের থেকে কেন নিল। আর ওদের মেয়েটির মায়ের সাথে গার্গীদের কিন্তু ওই ধরুন সপ্তাহে 2 দিন তো কথা হয়। তো সেরকম যদি কোনো এমার্জেন্সি হতো, বা সেরকম যদি কোনো ক্রাইসিস থাকতো ওদের ফ্যামিলিতে, তাহলে তো ভদ্রমহিলা আমাকে বলতেন। হঠাৎ করে আমার ছেলের থেকে টাকা চাইলো, এবং টাকা নিয়েছে ঠিক আছে, সেটা হতেই পারে, হয়তো মেয়েটার কোনো সাজার জিনিস পছন্দ হয়েছে, বা কোনো টুকটাক গয়নাগাটি কিছু লাগবে, বাট সেটা মেয়ের মা তো আমাকেও বলতে পারতো। এবার উনি ভাবছেন যে এখনকার ছেলেমেয়েরা তারা হয়তো প্রাইভেসি মেনটেন করতে বেশি পছন্দ করে, তো এক্ষেত্রে আমি যদি এই ব্যাপারটা জিজ্ঞেস করি মেয়ের মাকে, হতে পারে হয়তো উনি জানেন না, বা ওনার হয়তো খারাপ লাগলো। তো এই সব ভেবে গার্গীদিও কিন্তু আর বিষয়টা নিয়ে মাথা ঘামালেন না, এবং মেয়ের মাকে যে জিজ্ঞেস করবে সেটাও উনি কিন্তু কিছু করলেন না। এইবারে গার্গীদি যেটা লিখেছেন যে ওনার ছেলে বাই নেচার কিন্তু খুব হাসি খুশি এবং যথেষ্ট স্পষ্টবাদী একজন মানুষ। তো গার্গীদির সাথে এবং ওনার হাজব্যান্ডের সাথে যথেষ্ট মন খুলে কথা বলে। এবার যত যাই হোক না কেন, বিয়ে করা কাউকে এটা একটা খুব একটা জীবনের লাইফ চেঞ্জিং ইভেন্ট বলা যেতেই পারে। তো সেক্ষেত্রে সেই ছেলেটির তার হবু স্ত্রীর সাথে এমন কোনো কথা থাকতে পারে, বা এমন কিছু হয়তো খুব সাধারণ বিষয়, তা সেটা সে শেয়ার নাই করতে পারে, এবং এই জিনিসটাকে কিন্তু গার্গীদি সম্পূর্ণ সমর্থন করতেন। কিন্তু যেখানে আবার দ্বিতীয় খটকা লাগা শুরু হয় গার্গীদি, সেটা হচ্ছে উনি যেটা লিখেছেন যে আমার ছেলে
মানে অফিস থেকে মানে যেই সময় অ্যাকচুয়ালি ফেরার কথা, তো সেই সময় থেকে মানে ১-১.৫ ঘন্টা করে ও মাঝে মধ্যে দেরি করে ফেরা স্টার্ট করে। এবার যথারীতি গার্গিনীর হাজবেন্ড জিজ্ঞেস করেছে যে, "কিরে তোর আজকাল এত দেরি হচ্ছে প্রায়ই, তো অফিসে কি কিছু কাজকর্ম বেড়ে গেছে?" তো তখন ওনার ছেলে তার বাবাকে উত্তর দেয় যে, "না, কাজকর্ম বাড়েনি। আসলে মানে মেয়েটির নাম করে, বলে যে ওর সাথে একটু দেখা করার ছিল, ও একবার বলেছিল এক জায়গায় আসতে।" এবার যখন উনি শুনেছে যে তার হবু বৌমা তার ছেলের সাথে দেখা করতে গেছে, তো উনি বলেন, "ঠিক আছে, খুব কোনো ব্যাপার না, ভালো করেছো।" এবার ঘটনা হচ্ছে যে যেদিনই ওনার ছেলে দেরি করে অফিস থেকে ফিরতো, মানে মেয়েটির সাথে হয়তো দেখা করেছে, সেদিন না ওনার ছেলে মানে কীরকম একটা চুপচাপ থাকতো। মানে মনে হতো যেন ও মানে আন্ডার প্রেশারে আছে, বা ডিনার করতে চাইতো না। তো প্রথম গার্গিদি ভাবতো যে ঠিক আছে, হয়তো বাইরে থেকে মানে ওরা মিট করেছে, হয়তো খাওয়া দাওয়া করেছে। তো তবুও গার্গিদি জিজ্ঞেস করতো যে, "কী রে, কিছু খাবি না?" তো বলতো, "হ্যাঁ খাবো, সেরকম কিছু বাইরে খাইনি।" তো খেতে বসতো সবার সাথেই, বাট বিশেষ একটা খেতে পারতো না। এবং মনে হতো যেন যে ওনার ছেলে ওনাদের সাথে বেশি কথা বলতে চাইছে না, সামহাউ ওখান থেকে মানে খাওয়ার টেবিল থেকে উঠে পড়তে চাইছে। এবার ওনার তো একটুখানি বেশ খটকা লাগে আবার, যে কি ব্যাপার, এরকম ছেলের অবস্থা এরকম কেন? তো গার্গিদি তখন একদিন ছুটির দিনে ওনার ছেলের সাথে এমনি টুকটাক কথা বলছে। কথা বলতে গার্গিদি বলছে, যে আচ্ছা তোদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে তো? তখন ছেলেটা বলছে, "কেন মা, এরকম বলছো কেন?" তো গার্গিদি বলছে যে, "না, এমনি জিজ্ঞেস করছি।" তো তখন বলছে, "হ্যাঁ হ্যাঁ মা, সব কিছু ঠিকঠাক আছে।" এবং তখন ওনার ছেলে বলছে যে, আপনারা হয়তো অনেকেই জানেন যে কলকাতায় বেশ কিছু এরকম ভেন্যু আছে, এরকম কিছু জায়গা আছে যেখানে বিয়ে, অন্নপ্রাশন এই ধরনের অনুষ্ঠান করে, এবং সেগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ। মানে সেগুলো মানে যা বেস রেট আছে তার থেকে অনেকটাই বেশি। তো তার মধ্যেই একটা এরকম জায়গা হচ্ছে পিসিচন্দ্র গার্ডেন। আপনারা হয়তো অনেকেই জানেন সেই জায়গাটার কথা। তো এই জায়গাটা কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, সেখানে কিন্তু বেশ ভালো রকমেরই টাকা লাগে একদিনের জন্য অনুষ্ঠান বুক করতে। এবার গার্গিদিকে ওনার ছেলে বলছে যে, "জানো তো মা, ওরা না পিসিচন্দ্র গার্ডেন বুক করেছে বিয়ের জন্য।" এবার গার্গিদির তো একটু অবাক লেগেছে, কারণ ওদের বাড়িতে যখন গেছে তখন দেখেছে যে ওরা সচ্ছল, ঠিকঠাক টাকা পয়সা আছে, সবই ঠিক আছে। এবার এটা শুনে তো প্রথমে গার্গিদির একটু অবাকই লাগে, কারণ ওদের বাড়িতে গিয়ে মনে হয়েছে যে ওরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি। তো তারপরে ভাবছে যে ঠিক আছে, হতেই পারে, একমাত্র মেয়ে, তারা হয়তো চায় যে মেয়ের বিয়েটা একটা ভালো জায়গা থেকে দেবে, ভালো করে বড় করে দেবে, হতেই পারে, বা মেয়েটারও ইচ্ছে থাকতে পারে। তো তখনও কিন্তু গার্গিদি ওনাদের দিকে যে রিসেপশন পার্টি হবে তার জন্য কোনো ভেন্যু বুক করেনি। তো উনি আর ওনার হাজব্যান্ড এটা নিয়ে আলোচনা করে, এবং ওরা কিন্তু মানে বেশ ভালো, ওরাও একটা বেশ নামকরা হোটেলে পার্টি দেবেন বলে সমস্ত কথাবার্তা বলে রাখে। এদিকে যেটা গার্গিদি লিখেছেন যে ওনার ছেলে ছোটোবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো, সবার সাথে মানে মা বাবার সাথে খুবই একটা ডিপ রিলেশনশিপ রয়েছে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবার সাথেই কিন্তু খুব হাসি মুখে, খুব খোলা মনে কথা বলে। কিন্তু সেই ছেলেটাই কীরকম যেন আজকাল কম কথা বলে, নিজের বিষয়ে বা কোনো কিছু জিজ্ঞেস করলে সেরকমভাবে উত্তর দিতে চায় না, কীরকম যেন মনে হয় যে একটু একলাসারে থাকতে ভালোবাসে, এবং ওকে কিছু জিজ্ঞেস করলেও না কীরকম একটু অবাক হয়ে যায়, এইরকম টাইপের। এবার এই কথাটা যখন গার্গিদি ওনার হাজব্যান্ডকে বলে, তো ওনার হাজব্যান্ড বলছে, "দেখো, ছেলে বড় হয়েছে বা ছেলে বিয়ে করবে, হতেই পারে ও হয়তো সব কিছু আমাদের সাথে শেয়ার করতে চাইছে না।" তো গার্গিদিও ভাবে, হ্যাঁ এটাও হতেই পারে, ছেলে তো আর এখন আগের মতো ছোট নেই, এখন সে বড় হয়েছে, তার মতামত হয়েছে, 2 দিন পরে তার বিয়ে হবে। এবার মেয়েটির যে মা, সে যখন মাঝে মধ্যে গার্গিদিকে ফোন করতো, সে না খালি বলতো যে আমরা মেয়েকে এত গয়না দেব, তত গয়না দেব, এই করব সেই করবে, এরকম কথা বলতো, এবং গার্গিদিকে জিজ্ঞেস করতো যে আপনারা কি কি করবেন। এবার মানে উনি যেটা লিখেছেন যে মানে গার্গিদির মা গয়না পরতে খুব ভালোবাসে, মানে ভীষণ মানে ভালো লাগতো না গয়না করতে। তো উনি প্রচুর গয়না বানাতেন, এবং স্বাভাবিকভাবেই গার্গিদিকে সেই গয়না উনি দিয়েছেন, উত্তরাধিকার সূত্রে উনি পেয়েছেন। তো উনি লিখেছেন যে আমার কাছে গয়না অনেক আছে, এবং আমি ভেবেছিলাম যে আমি আর নতুন করে কোনো গয়নাগাটি বানাবো না, সেখান থেকেই আমার ছেলের বউকে দেবো, পরবর্তীকালে সব তো ওই পাবে।
তো এই সমস্ত কথাবার্তা হতো। তো উনিও মানে খোলা মনে বলেছেন যে আমার এত এত গয়না আছে, তো আমি সেখান থেকেই ওকে আশীর্বাদ করে যা দেওয়ার দিয়ে দেবো। তো ওনার মা বলতো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার হঠাৎ একদিন কি হলো, ওনার ছেলে মেয়েটির সাথে উইকেন্ডে মাঝে মধ্যে দেখা করতে যেত, মানে কোনো হয়তো রেস্তোরাঁ বা কোনো শপিং মলে ওরা দেখা করতো। তো হঠাৎ করেই গার্গীদিকে মানে একটা বাঞ্চ ধূপকাঠি এনে দিয়েছে। তো ধূপকাঠি এনে ওনাকে মানে গার্গীদিকে বলছে যে মা তুমি না আজকে থেকে সকালবেলা বা সন্ধেবেলা এই ধূপকাঠিটা জ্বালাবে। এবার এই প্রথম মানে গার্গীদির ছেলে ঠাকুরের জন্য কোনো কিছু নিজে থেকে কিনে আনলো। এর আগে কিন্তু কখনোই মানে ওই ধূপকাঠি কিনে আনা কি পুজোর জন্য কোনো জিনিস কিনে আনা এগুলো নিজে থেকে কখনোই আনেনি। হ্যাঁ, অবশ্যই বললে নিয়ে আসতো। এবার গার্গীদি তো অবাক যে এ হঠাৎ করে আমাকে ধূপকাঠি দিচ্ছে কেন। তো তখন বলল যে তুই হঠাৎ ধূপকাঠি নিয়ে এলি কেন? মানে ঘরের অন্যান্য কিছু আনলে ঠিক আছে, অতটা সন্দেহ হতো না বা কিছু মনে প্রশ্ন জাগতো না, কিন্তু হঠাৎ করে ধূপকাঠি কেন এনেছে? তো তখন ওনার ছেলে একটু মানে স্বাভাবিকভাবে অন্যমনস্ক হয়ে যায় এবং বলে যে না আসলে একটা বাচ্চা বিক্রি করছিল, তো সেই জন্য আমি ওর থেকে একটা ধূপকাঠি কিনেছি। এবার ওনার মা ভাবলো বাহ এটা তো ভালো, বাচ্চা একজন বিক্রি করছে, অবভিয়াসলি তার থেকে কিনেছে, এটা তো খুব ভালো ব্যাপার। তো ওনার মা আর কোনো কোশ্চেন করেনি। এবার ওনার মা মাঝে মধ্যে ওই ধূপকাঠিটা জ্বালাতো এবং ছেলে খোঁজ নিত, মানে ওনার ছেলে সব খোঁজ নিত যে মা তুমি ধূপকাঠিটা জ্বালাচ্ছ তো। তো উনি তারপর থেকে প্রত্যেক দিন সন্ধেবেলা ওই ধূপকাঠিটা জ্বালাতেন। এবার যখনই ওই ধূপকাঠিটা উনি জ্বালাতেন ঘরের মধ্যে একটা উদ্ঘট গন্ধ বেরোতো, যে ওই ধূপকাঠিটা জ্বালানোর সাথে সাথে উনি হয়তো ঠাকুরের সামনে প্রদীপ দিয়েছে, প্রদীপটা নিভে যেত। প্রথমেই যেটা হতো প্রদীপটা নিভে যেত এবং ওই উদ্ঘট গন্ধটা মানে খুব বাজে রকম একটা, মানে দেখুন কিছু কিছু গন্ধ হয় প্রচণ্ড দুর্গন্ধ, সেটা আলাদা জিনিস, সেটা কিন্তু ওরকম কোনো দুর্গন্ধ নয়, কিন্তু খুব উদ্ঘট একটা গন্ধ। এবং যেটা হলো মাঝে মধ্যেই মানে ওনার হাজবেন্ড কিন্তু একদম সুস্থ সবল একজন মানুষ ছিলেন, হঠাৎ করে ওনার মানে স্বামী না মধ্যরাতে খুব কষ্ট হতো, মানে নয় শ্বাসকষ্ট হতো, নয় প্রচণ্ড বমি আসতো, গা গোলাতো, মাথা ঘুরতো, উনি ঘুমোতে পারতেন না। যাই হোক এরকম বেশ 3-4 দিন হলো। তো 3-4 দিন হওয়ার পরে গার্গীদি ওনার হাজব্যান্ডকে বললো যে না ছেলের বিয়ে আসছে সামনে, অনেক কাজ, তো তোমার এভাবে মানে উনি প্রথম দিনই বলেছিলেন যে তোমার এরকম হলো চলো ডাক্তার দেখাই। তো ওনার হাজব্যান্ড বলে না এইটুকুর জন্য আর আমি ডাক্তার ফাক্তার কিছু দেখাবো না। তো পরপর 3-4 দিন যখন এই সেম ঘটনা ঘটলো তখন আর কি উনি ওনার হাজব্যান্ডকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারবাবু বলেন যে 2-4টে প্রবলেম আছে, সেগুলো ঠিক করতে হবে। তো তার জন্য মেডিসিন শুরু হলো ওনার হাজব্যান্ডের। এদিকে গার্গীদি লক্ষ্য করছে যে ওনার ছেলে আর কি বিয়ে নিয়ে মানে একটা হয় না যে বিয়ের আগ দিয়ে একটা ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, একটা প্ল্যানিং থাকে, মানে ওনার ছেলে না সেই ধরনের, মানে হয়তো উনি আর ওনার হাজব্যান্ড কথা বলছে যে কি কি করা হবে, কিভাবে কিভাবে কি করা হবে। ওনার ছেলে যে এই বিষয়ে প্রচণ্ড ইন্টারেস্টেড তা কিন্তু নয়। আবার ওনার ছেলে মানে কাজ বাদে বাকি সময়টা ওই মেয়েটার সাথে ফোনে কথা বলতো, খুব আস্তে আস্তে কথা বলতো। আর গার্গীদি যেটা জানিয়েছেন যে আমি কোনোদিন আমার ছেলেকে ডেকে জিজ্ঞেসও করিনি যে কিরে তুই এতক্ষণ কেন কথা বলছিস বা কী কথা বলছিস, কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু আমি যখনই ওকে বিয়ের বিষয়ে কোনো কথা বলতে যেতাম ও বলতো না না ঠিক আছে তোমরা যা ভালো বোঝো করো, মানে ও মনে হতো যেন এড়িয়ে যাচ্ছে। আর ওকে সবসময় দেখে আমার মনে হতো যে ও কিছু একটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। তো একদিন এরকমই একদিনের ঘটনা, সেদিনকে ছুটির দিন ছিল এবং সবাই বাড়িতে, মানে উনি ওনার হাজব্যান্ড ওনার ছেলে তিনজনেই বাড়িতে, খুব গরমকাল। তো হঠাৎ করেই পাওয়ার কাট হয়ে যায়। এবার পাওয়ার কাট হয়ে গেছে, প্রচণ্ড গরম। তো মানে গার্গীদি বলছে যে কিরে তুই গরমের মধ্যেই চাপা গেঞ্জিটা কেন পরে আছিস, তুই জামাটা খুলে ফেল। তো ওনার ছেলে বলছে না না আমার অতটা না গরম লাগছে না। তো গার্গীদির এটা শুনে না খুব অবাক লেগেছে এবং ওনার হাজব্যান্ডও মানে মানে ছেলেটির বাবাও ছেলেটিকে বলছে যে এত গরমের মধ্যে তুই কি জামাটা পরে আছিস, খুলে ফেল জামাটা। তো ওনার ছেলে জামা তো খুললই না, সে ওখান থেকে ছাদে চলে গেল। এবার এইটা না গার্গীদির খুব খটকা লাগে যে কী ব্যাপার হলো, ও তো এরকম নয়, কিছু একটা কথা বললে সেটা না শুনে হঠাৎ করে চলে যাওয়া, এই জিনিসটা ওর মধ্যে মাস 2-3 ধরেই আমি লক্ষ্য করছি। তো তখন গার্গীদি
মানে বলছে যে তুমি না একবার ছাদে যাও। ওনার হাজব্যান্ডকে বলছে, দেখো আমাকে হয়তো কিছু বলবে না, আমার মনে হচ্ছে ওর মধ্যে কিছু একটা চলছে, ও আমাদের সাথে শেয়ার করতে পারছে না। তো গার্গিদির হাজব্যান্ড বলছে, তুমি এসব আবার কি বলছো, সামনে বিয়ে, ছেলে একটু নিজের মতো আছে, তুমি আবার এর মধ্যে কি দেখলে? তো গার্গিদি বলছে, না তুমি ছাদে যাও এবং দেখো কি করছে। এবার ছাদে যখন ওনার হাজব্যান্ড ওনার কথা শুনে গেছে, তো দেখছে ওনার ছেলে ছাদে জামাটা খুলে হাতে জামাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার হঠাৎ করেই যেই মানে ছেলেটা দেখেছে যে ওর বাবা ছাদে এসছে, তো হঠাৎ করে জামাটা পরে নিয়েছে। তো এটা ওনারও খুব খটকা লাগে, অবাক লাগে। তো উনি বলছেন যে, কী রে তুই আমাকে দেখে হঠাৎ করে জামাটা পরে নিলি কেন? তো বলছে, না না আমি এমনি পরে নিয়েছি, আমার অতটাও গরম লাগছে না, এসে খুব গরম লাগছিলো তাই ছাদে এসেই জামাটা খুলে নিয়েছিলাম, এখন আবার পরে নিলাম। তো ইন দ্য মিন টাইম পাওয়ার চলে এসেছে। এবার পাওয়ার চলে আসার পরে ওনার হাজব্যান্ড বলছে, চল নিচে চল, তোর মা রান্নাবাড়ি করেছে, চল নিচে। উনি বিকেলবেলা খাওয়ার জন্য একটা কিছু স্ন্যাক্স জাতীয় বানিয়েছিলেন। এবার ছেলে চলে এসেছে, ছেলে আর বাবা চলে এসেছে নিচে। এবার গার্গিদি না মানে রান্নাঘরে মানে যখন আর কি ছিলেন, তখন উনি মনে মনে ভাবছে যে না, ছেলে আমার সাথে কিছু শেয়ার করছে না, আর ওর মধ্যে কিছু তো একটা চলছে, ওকে আমি খুব ভালো মতো চিনি, ও কারোর সাথেই এখন খুব একটা খোলাখুলি কথা বলতে পারে না, হাসি খুশি থাকে না আগের মতো, এবং ওর শরীরটাও ভালো যাচ্ছে না। তো এর মধ্যে ও কেন আমাদের সামনে জামাটা খুলতে চাইলো না, এটা তো একটা বড় ব্যাপার। তো তখন মানে গার্গিদি ওনার হাজব্যান্ড এবং ওনার ছেলে তিনজনেই ডাইনিংয়ে বসে রয়েছে। এবার গার্গিদি ওনার হাজব্যান্ডকে একটু ইশারায় বলছে যে, তুমি এবার বলো ওকে একবার জামাটা খুলতে, আমার মন মানছে না। তো যাই হোক, এবার অনেক বলা করার পরে না ওনার ছেলে না হঠাৎ করে প্রচণ্ড মানে অ্যাডভার্স রিয়্যাক্ট করে, বলছে, কেন তোমরা আমাকে জোর জবরদস্তি করছো জামা খোলার জন্য, কেন, কি দরকার তোমাদের, কি ভেবেছো তোমরা আমাকে যা বলবে আমি তাই করব? এইসব বলে ছেলে ঘরে ঢুকে গেল। এবার যখন ঘরে ঢুকে গেছে, গার্গিদি ভাবছে যে না, আজকে তো আমি জেনে ছাড়বো ও কেন এরকম করছে, ও কেন আমাদের সামনে জামাটা খুলতে চাইছে না। এবার যখন ওনার ছেলে ওখান থেকে উঠে নিজের ঘরে রেগে মেগে চলে গেছে, গার্গিদি পিছন পিছন গেছে, গিয়ে বলছে যে, তুই আমার সামনে জামাটা খোল, আমি কিন্তু তোর মা, তোর এখনো বিয়ে হয়নি, আমি এখনো তোকে শাসন করতে পারি, তুই আমার সামনে জামাটা খোল, কি ব্যাপার হয়েছে, তোর কি কোথাও চোট পেয়েছিস, কোথাও কি তোর লেগেছে, সেটা তো আমাদেরকে দেখতে হবে, জানতে হবে। তো এই সমস্ত যখন বলে, তখন আর ওনার ছেলে মানে উনি একটু রেগে মেগে বলেছে, তো ওনার ছেলে আর কিছু বলতে পারেনি, তো ছেলে জামাটা খুলেছে। তো এই জায়গায় গার্গিদি লিখেছেন যে, আমি তো মানে প্রচণ্ড টেনশন করছিলাম যে আমার ছেলের কি কোথাও চোটফোট পেয়েছে, সেই জন্য কেউ জামাটা খুলতে চাইছে না। তো ও যখন জামাটা খুললো, আমি দেখছি যে ওর কোমরের কাছে একটা কালো কার বাঁধা, এবং সেই কোমরের কালো কারে 5টা মাদুলি, 5টা ছোট ছোট মাদুলি এবং 4টে শিকড় ওই মানে ওই কারটার সাথে, কালো কারের সাথে ওর কোমরে বাঁধা। এবং এটা দেখে উনি মানে ওনার মানে চক্ষু চড়ক গাছ। গার্গিদি লিখেছে যে, আমাদের ফ্যামিলিতে আমি বলো বা আমার হাজব্যান্ড এবং আমার ছেলেও, মানে এই দিনের আগে থেকে আমার ছেলেও কখনো কোনো দিন ওই তাবিজ, কবজ, মাদুলি, শিকড় এগুলোতে আমরা কোনো দিন কোনো বিশ্বাস করি না, এবং এগুলো আমাদের বাড়িতে কেউ ব্যবহারই করে না। এরকম তাবিজ কবজ যারা দেয় তাদের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই। কিন্তু সেই জায়গা থেকে আমার ছেলে কি করে একটা তাবিজ পেলো, এবং সেই তাবিজটা শুধু পেয়েছে তাই নয়, নিজের কোমরে কালো কারের সাথে তাবিজ পড়েছে, আবার তার সাথে কিছু শিকড় বাকড় ওভাবে বাঁধা রয়েছে ওই কালো কারের সাথে। তো আমি মানে জোরে উনি বলে উঠেছে, এগুলো কি তোর শরীরে, এসব মানে মাদুলি, তারপর এই ধরনের শিকড় বাকড়, এগুলো তোর কোমরে কি করে এলো, কে দিল তোকে এগুলো পড়তে, তুই বা কবে এগুলোতে পড়া শুরু করলি? তো তখন ওনার ছেলে একটু থতমত খেয়ে গেছে। এই সমস্ত কথাবার্তা শুনে ওনার হাজব্যান্ডও ঘরে চলে এসছে। ওনার হাজব্যান্ড বলছে, তোর গায়ে এগুলো কি, তুই সব কী পরে আছিস? তো মানে তখন ওনার ছেলে কী করেছে, আবার গেঞ্জিটা গায়ে গলিয়ে নিয়েছে। এবার তো গার্গিদি ছাড়ার পাত্রী নয়, উনি বলছেন যে, তুই বল আমাকে এগুলো কে দিয়েছে, তুই কেন পড়েছিস এগুলো, তোর কি কোনো অসুবিধে হচ্ছে, তোকে কি কেউ বলেছে যে এগুলো পড়তে? তো তখন গার্গিদির ছেলে বলছে যে, মানে মেয়েটির নাম নেয়, তো উনি এখানে মেয়েটির নাম রিভিল করতে বারণ করেছেন, তো সেই জন্য আমি আর মেয়েটির নাম নিচ্ছি না। তো ওনার ছেলে মেয়েটির নাম নেয়, বলছে, তোমরা রাগ করো না,
আমার তো শরীরটাও কিছুদিন থেকে ভালো যাচ্ছে না, আর বিভিন্ন রকম কারণে আমার চাকরি বাকরির কাজকর্মের ক্ষেত্রেও কিছু প্রবলেমস আসছে। তো সেই জন্য আমি একদিন ওর সাথে এগুলো শেয়ার করছিলাম, তো ও এটা আমায় দিয়েছে পড়ার জন্য। তোমরা চিন্তা করো না, এটা পড়ে আমি ভালো আছি এবং এটা 6 মাস পড়ে থাকতে হবে, তাহলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবার এটা শুনে তো গার্গীদির হাজবেন্ড প্রচণ্ড রেগে গেছে। বলছে যে তুই এত শিক্ষিত একজন মানুষ, আমাদের পুরো ফ্যামিলিতে এত আমরা প্রোগ্রেসিভ নিজেদেরকে বলি, আর তুই কিনা এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করিস। আর মেয়েটা যে তোকে হঠাৎ করে এই তাবিজ কবজ দিয়েছে, তুই তো সেটা আমাদেরকে বলিসনি। তুই এটা যখন মেয়েটা তোকে দিয়েছে, তুই এটা আমাদের সাথে একবার শেয়ার করতে পারতিস, আমাদের সাথে একবার কথা বলতে পারতিস, তারপর এগুলো গায়ে দিতিস। কিন্তু এটা দেখে গার্গীদির কিন্তু মানে ওটা দেখার পরে এবং শোনার পরে গার্গীদি লিখেছেন যে আমার মনের একটা বিশাল মানে একটা কিছু হওয়ার আগে যেমন একটা ভয় করে, বুক ধুকপুক করতে থাকে, আমার সেটা হলো। কারণ আমি আমার ছেলেকে তো চিনি, ও প্রচণ্ড হাসি খুশি, খুব খোলা মনের একটা ছেলে। এবং আমি আমার হাজব্যান্ডকে এই ঘটনার অনেক দিন আগে থেকেই বলা শুরু করেছিলাম যে দেখো, যবে থেকে ওর বিয়েটা ঠিক হয়েছে তবে থেকে ও কীরকম যেন আস্তে আস্তে চুপচাপ হয়ে যাচ্ছে, নিজের মতো থাকে। এবং ওই যে বললাম যে মেয়েটির সাথে যেদিন দেখা করতে যেত, অফিস থেকে যেদিন দেরি করে আসতো, সেদিন ওর শরীরটা ভালো থাকতো না আমার। এবং এগুলো দেখার পরে তো গার্গীদি বলছে যে আমি তোর বাবাকে বহুবার বলেছি যে আমার ছেলেটা ভালো নেই, ও কথা সবার সাথে আগের মতো করে বলে না, ও শরীর ভালো থাকছে না, ঠিকমতো খেতে পারে না, আর তুই কিনা ভিতরেই তাবিজ পড়ে আছিস এবং তুই বলছিস তুই তাবিজ পড়ে ভালো আছিস। তোর দিন দিন খারাপই হচ্ছে। তুই তোর মুখটা একবার আয়নায় দেখেছিস, চোখের নিচে কালশিটে পড়ে গেছে, কি চেহারা হয়েছে তোর, তুই এখন কীরকম খিটখিটে হয়ে গেছিস, কি ব্যাপার? আর তোকে এগুলো দিল আর তুই পড়েও নিলি? তুই একবারও ভাবলি না যে এইগুলো আমি ঠিক করছি না ভুল করছি? আর একটা শিক্ষিত মেয়ে, সে তোকে এই ধরনের তাবিজ কবজ শিকড় বাকড় এনে দেয়ই বা কী বলে? মেয়েটিরই বা কীরকম মানে মানসিকতা যে ও তোকে এই ধরনের জিনিসগুলো দিচ্ছে? এখনও তো তোদের বিয়ে হয়নি। ও যদি এগুলো নিয়ে তোকে কিছু দেয়ার হতো বা এগুলো নিয়ে যদি ওর কিছু বলার হতো, আমার সাথে কথা বলতে পারতো বা ওর মা আমার সাথে কথা বলতে পারতো। আর তোর এমন কোনো সমস্যা তো হয়নি যে যেটার জন্য তোর প্রচণ্ড খারাপ অবস্থা, মানে কোনো কিছুতেই তোর কোনো কিছু হচ্ছে না। তখন হয়তো মানুষ সমস্ত দিক হয়তো ট্রাই করে ফেলেছে, কোথাও গিয়ে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তখন হয়তো মানুষ এগুলো করতে পারে। এবং পুরো এই বিষয়টায় না মানে গার্গীদির ভীষণ বিরক্ত লাগে। এবং উনি এবং ওনার হাজব্যান্ড অনেক বোঝায়, মানে বুঝিয়ে সুঝিয়ে, মানে ছেলেটা তো খুলতে চাইছিলই না, ওকে দিয়ে খোলানো হয়। এবং যখন ওটা খোলানো হয়, মানে গার্গীদি লিখেছেন যে আমার চোখে জল এসে গেছে, যে ওই শিকড়গুলো বিশেষত যেখানে যেখানে আমার ছেলের কোমরের যে জায়গাগুলো টাচ হয়েছিল, ওই জায়গাগুলো না পুরো কালশিটে দাগ পড়ে গেছে। কিন্তু তার মানে এটা নয় যে ওই যে কাটটা আমার ছেলের কোমরে পড়েছিল ওটা খুব টাইট করে লাগানো ছিল, তা কিন্তু নয়। ওনার হাজবেন্ড ওটা কেটে দেয়, ওটা কিন্তু লুজ ছিল। কিন্তু তারপরেও ওই রকম শিকড় থেকে কি করে যে মানুষের চামড়ার কন্টামিনেট হয়ে যে কীভাবে পুড়ে যেতে পারে, এটা কিন্তু আমাদের কারোর ধারণায় ছিল না। যাই হোক, তো মানে আমার ছেলের তো একদমই বিষয়টা ভালো লাগেনি যে আমরা জোর করে ওই মাদুলিগুলো ওই জিনিসটা ওর শরীর থেকে আমরা আলাদা করে দিই। এবং ও যেন কীরকম গুম হয়ে কিছুক্ষণ বসেছিল। যাই হোক, যেহেতু উনি এবং ওনার হাজব্যান্ড দুজনে মিলেই ওনার ছেলেকে বিষয়টা বোঝায়, তো ও আর ইগনোর করতে পারে না। কিন্তু ওর যে মন থেকে ওটা খোলার ইচ্ছে ছিল তা কিন্তু নয়। এবার এই বিষয়ে তো মানে গার্গীদির ভীষণই বিরক্ত লাগে। উনি ভাবলেন যে না, এটা তো মেয়ের মাকে জানাতে হবে, এগুলো তো ঠিক না। তো উনি তারপরে ফোন করেছে মেয়েটির মাকে ফোন করে যথারীতি বলেছে যে আপনার মেয়ে যে এই জিনিসটা দিয়েছে, এগুলো কি আপনারা মানেন? আমরা কিন্তু এগুলো একদম মানি না। এবং আমার ছেলেকে দিয়েছিল, আমার ছেলে পড়েও নিয়েছিল, কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি, আমরা খুলে দিয়েছি। আমাদের ফ্যামিলিতে কিন্তু মানে শুধুমাত্র আমরা বাস্তবটাকেই মানি এবং মানুষের কর্মটাকে আমরা মানি। আমরা কিন্তু এই ধরনের কুসংস্কার, অন্ধবিশ্বাসকে একদমই প্রশ্রয় দিই না, আর এগুলো আমাদের বাড়িতে কিন্তু চলে না। আমি আপনার মেয়েকে কথাটা বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে আমি যদি এখন কথাটা ওকে বলে দিই সরাসরি, হয়তো ওর আমার কথা ভালো নাও লাগতে পারে। সেজন্য আপনাকে জানাবো, আপনি কিন্তু আপনার মেয়েকে এই বিষয়টা বোঝাবেন। আমাদের বাড়িরও বউ হতে চলেছে, এইসব নিয়ে কালচার করার ওর কোনো দরকার নেই, ওরা এমনিই ভালো থাকবে। খুব ভালো করে ভদ্র করে গার্গীদি কিন্তু মেয়ের মাকে বোঝায়। মেয়েটির মা কিন্তু প্রথমে সবটা শুনে নেয়। শোনার পরে গার্গীদি ভেবেছে যে হয়তো মেয়েটির মা বলবে যে হ্যাঁ ও ভুল করেছে বা কিছু, কিন্তু সেরকম কিছুই হলো না।
মেয়েটির মা উল্টে গার্গীদিকে বলে যে আপনি আমার মেয়েকে খারাপ বলছেন, আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবেসে ওর জন্য একটা কিছু করেছে, আর আপনি এত খারাপভাবে বলছেন, আপনি কীরকম মা? আপনি তো বিয়ের পরে দেখছি আমার মেয়ে এবং জামাইয়ের জীবনের সব প্রতিটা বিষয়ে আপনি ইন্টারফেয়ার করবে না, এর জন্য তোরা কোনোদিনই ভালো থাকবে না, কোনোদিন সুখে থাকবে না, এরকম নানান উল্টোপাল্টা কথা বলে। এবং যখন গার্গীদি বোঝানোর চেষ্টা করে যে আপনি ভুল ভাবছেন, আমি যেটা বলছি তাতে ওদের দুজনেরই ভালো, এই ধরনের জিনিস মাদুলি, তাবিজ, কবজ, শিকড় বাকড় এগুলো দিয়ে কিচ্ছু হয় না, এগুলো জাস্ট মানুষকে বোকা বানানো হয়, মানুষের ক্ষতি হয়, তো ভালো কিছু হয় না। মানে উনি তো ওই কথাগুলোর ধার কাছ দিয়ে গেলেনই না, ওই কথাগুলোর গুরুত্ব কিছু বুঝলেনই না, উল্টে কিন্তু নানান বাজে বাজে কথা মানে গার্গীদিকে বলতে থাকে। এবং স্বাভাবিকভাবেই গার্গীদির খুব খারাপ লাগে। উনি তখন শুধু বলেন যে দেখুন, আপনারা যা করছেন করুন, আমাদের বাড়িতে এগুলো চলে না, আমি এটুকু শুধু আপনাকে জানিয়ে দিলাম, এবং ফার্দার যেন আমার ছেলেকে এই বিষয়গুলোর মধ্যে না জড়ানো হয়। এবার গার্গীদি না মনে মনে ভাবছে যে মানে ওনার ফোনটা রাখার সাথে সাথে মনে একটাই কথা ওনার মনে আসে, সেটা হচ্ছে যে এই মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে হয়, আমার ছেলে কোনোদিন সুখী হবে না, এবং আমাদের এই সুখী পরিবারটা একদম ভেঙে চুরে যাবে। এবার ঘটনা হচ্ছে যে বিয়ের পাকা কথা হয়ে গেছে, বাড়ি বুকিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এবং মানে গার্গীদি ভাবছে যে কি করব এবার, এই জিনিসগুলো শুধুমাত্র হয়ে গেছে বলেই ছেলেকে মেয়েটার সাথে বিয়ে দিয়ে দেব। তো গার্গীদি ইমিডিয়েটলি ওনার হাজব্যান্ডের সাথে বিষয়টা নিয়ে কথা বলে, এবং ওনার হাজব্যান্ডকে যখন কথাটা বলে, ওনার হাজব্যান্ড বলছে যে তুমি যা ভাবছো আমিও কিন্তু তাই ভাবছি, আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা থেকে পিছিয়ে আসা উচিত। যাই হোক, এবার সেটা তো আগে ছেলেকে বলতে হবে। তো দুদিন ওরা চুপচাপ ছিল। তো ওনার হাজব্যান্ড প্রথম কথাটা মানে ওনার ছেলেকে বলে যে দেখ, আমার মনে হয় এই ফ্যামিলিতে তোর বিয়ে হলে বিষয়টা খুব একটা ভালো হবে না। তো ছেলে মানে কীরকম যেন না হয়ে গেছে, মানে ছেলের কাজ করছে, সব কিছুই করছে, বাট ওকে দেখে মনে হতো, বিশেষত গার্গীদির মনে করতেন যে ওনার ছেলে না সামহাউ মানে নিজের মধ্যে নেই, মানে কীরকম করে একটা মানে ওর ওঠা চলা বসা সব কিছুর মধ্যে একটা কীরকম যেন অস্বাভাবিক বিষয় বিরাজ করতো। এবং ওকে যখন গার্গীদি এবং গার্গীদির হাজব্যান্ড পুরো বিষয়টা খুলে বলে যে দেখ, এইগুলো না ঠিক না, আমার মনে হচ্ছে ওর মা যেভাবে কথা বলেছে, ওরা ভুলটাকে তো স্বীকার করেইনি, উল্টে তোর মাকে এই কথা বলেছে, মানে ও কিন্তু বলছে যে বাবা মাকে এভাবে অপমান করেছে, এটা তো ঠিক না। কিন্তু ও মানে ওকে যখন বলা হচ্ছে যে তোর সাথেই মেয়েটার আমার মনে হয় বিয়ে না হলেই ভালো, ও যে মেয়েটাকে খুব বিয়ে করতে চাইছে সেটাও নয়, আবার ও বলছে না না এখন পিছিয়ে আসবো কী করে, এখন তো পিছিয়ে আসা যাবে না, ওকে বিয়ে করতেই হবে। তখন ওনার মা বলছে কেন পিছিয়ে আসা যাবে না, আমাদের শুধুমাত্র বাড়ি বুকিং হয়ে গেছে, ক্যাটারিং বুকিং হয়ে গেছে, মানে তো আর এটা নয় যে মানে এগুলোরই দাম বেশি, হয়তো খুব বেশি হলে আমাদের বুকিং অ্যামাউন্টগুলো হয়তো আমরা আর পাবো না, কিন্তু মানে পৃথিবীতে তো আর মেয়ের অভাব নেই। তো ওনার ছেলে বলছে না এটা কোনো দিনই হবে না, এটা সম্ভব না, এরকম নানান কথাবার্তা বলে এবং তারপরে অফিসে বেরিয়ে যায়। এবং এই জায়গাতে গার্গীদি এবং ওনার হাজব্যান্ড দুজনেই কিন্তু বেশ চিন্তায় পড়ে যায় যে ছেলেকে এই জিনিসটা থেকে বার করে আনবে কী করে। যাই হোক, কিছুদিন কেটে যায়। এবার গার্গীদি একদিন ভাবলেন যে ঠিক আছে, মানে উনি আর ওনার হাজব্যান্ড মানে যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলে এবং দেখছে যে ছেলে মেয়েটির সাথে দেখা করতে মাঝে মধ্যেই যায়, তো ওনারা ভাবলো যে ঠিক আছে, ছেলের যখন মেয়েটিকে পছন্দ হয়েই গেছে, ওরা যখন একে অপরকে ভালোবাসি, তাহলে ঠিক আছে মেয়েটা বিয়ে হয়ে আসুক, তারপর না হয় আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে ওকে বোঝাবো যেগুলো আর না করতে। ওনারা ব্যাপারটাকে মেনে নেয় যে ঠিক আছে, মেয়েটার বিয়ের আগে হয়তো এগুলো নিয়ে ওর ইন্টারেস্ট আছে, তো বিয়ে হয়তো এই পরিবারেই আসবে, তখন আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে গুছিয়ে নেব। এবার গার্গীদি ভাবলেন যে ওনার মায়ের যে গয়নাগুলো সেগুলো খুব সুন্দর ডিজাইন, মানে পুরোনো দিনের ডিজাইন কিন্তু খুব সুন্দর, মানে ওই ডিজাইন এখন মানে খুব একটা বানানো হয় না। তো উনি ভাবলেন যে ঠিক আছে, গয়নাগুলোকে একটুখানি পলিশ করাই। তো উনি আলমারি খুলেছেন। এবার আলমারি খুলে উনি যখন গয়নাগুলো নিয়ে যাবেন, ওনার মনে হলো একজোড়া বালা আর একটা হার, মানে বেশ ভালো, মানে খুব পাতলা হার নয়, বেশ ভালো একটা হার উনি পাচ্ছেন না। এবং ওই গয়নাগুলো লাস্ট হয়তো 6-7 বছর আগে পরা হয়েছে, কিন্তু গার্গীদি লিখেছেন যে আমার যা গয়নাগাটি যা থাকে সবই আমার বাড়িতেই থাকতো, তখন অবধি বাড়িতেই থাকতো। তো উনি কী করতেন, প্রত্যেক 3-4 মাস 5 মাস 6 মাস অন্তর উনি গয়নাগুলোকে সুন্দর করে খুলে একটু মানে পাখার তলায় রেখে সুন্দর করে আর কি জায়গাটাকে পরিষ্কার করে আবার উনি গয়নাগুলোকে রেখে দিতেন।
দরজা জানলা সব বন্ধ করে কাজটা উনি করতেন। তো উনি ভাবলেন যে গয়না কোথায় গেল। তো তারপরে উনি ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করলেন, ওনার হাজবেন্ড বলছে, না আমি কেন তোমার গয়না নিতে যাব। এবার মানে উনি লিখেছেন যে জানি না আমি মা বলে এটা আমার হয়েছিল কি না, আমি কিন্তু আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম এবং আমি জানতাম আমার হাজবেন্ড এই কথাটাই বলবে, ও আমার আলমারি খুলে গয়না নিয়ে কী বা করবে। আমার জানি না কেন আমার সেকেন্ড থটেই এলো যে নিশ্চয়ই এই গয়নাটা আমার ছেলেই আলমারি থেকে বার করেছে। এবং এই থটটা যখন ওনার মনে আসে, মানে হয় না যে একটা মানে আপনার সিক্স সেন্স একটা কিছু আপনাকে বলছে, কিন্তু আপনি নিজের ভিতর থেকে আপনি সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, ভাবছেন যে না না আমি এরকম কেন ভাবছি, এটা কেন হবে। তো ওনার মনেও আসে যে আমি আমার ছেলেকে কেন সন্দেহ করছি। তো তারপরে আবার ওনার এটাও মনে আসে যে না কিছু তো একটা গন্ডগোল হচ্ছে এবং কিছু একটা খুব বড়সড় হচ্ছে। আর গার্গীদি যেটা লিখেছেন যে আমি অলওয়েজ ছোটোবেলা থেকে শুনে এসেছি যে সোনা হারানো ভালো নয়, সোনা হারানো মানে কিন্তু একটা কিছু খারাপ, বলছে আমার জীবনে তো এটা হয়েইছে, সোনা হারিয়েছে মানে কিছু একটা কিছু খারাপ হয়েছে। আর কোনো একটা জায়গায় কেউ একটা কিছু গয়নাগাটি বা কিছু একটা পড়ে গেল, সেটা কোনোভাবে হাত থেকে পড়ে গেল কি মিসিং হয়ে গেল, সেটা এক জিনিস, কিন্তু ঘরের মধ্যে আলমারি থেকে গয়না মানে উধাও হয়ে যাচ্ছে, এটা তো খুব অস্বাভাবিক বিষয়। আর ওনাদের বাড়িতে যিনি কাজ করেন, প্রথম কথা হচ্ছে বহু বছরের কাজের লোক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে গয়নাগুলো থাকে সেইটা বাড়ির 3 জন ছাড়া আর কেউ জানে না। এবং ওই আলমারিটার মানে 3টে পরত রয়েছে, একদম শেষ পরতে ওই গয়নাগুলো থাকে এবং 3টে পরতেই অলওয়েজ তালা দেওয়া থাকে এবং চাবি ওনার কাছে থাকে, ওনার ঘরে একটা জায়গায় থাকে, সেটা কাজের লোকের পক্ষে জানা সম্ভবই নয়। আর ওইখান থেকে গয়না বার করতে গেলে মিনিমাম 10-15 মিনিট সময় লাগবে। তো উনি বুঝেই গেলেন যে ব্যাপারটা নিশ্চয়ই আমার ছেলে নিয়েছে। তো যাই হোক, তো উনি আর ওনার হাজব্যান্ডকে কিছু বলেনি, শুধু ওনার হাজব্যান্ডকে বলল যে তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবে, আমি আমার ছেলেকে কিছু কথা বলবো এবং আমি চাই তুমি সামনে থাকো, আমি শুধু ছেলের সামনে আমি একা ওর সাথে কথা বলবো না। তো ওনার হাজব্যান্ড জিজ্ঞেস করেছে যে কী বিষয়, বলছে আমি এখন তোমায় ওসব বলতে পারবো না, তুমি শুধু থাকবে। উনি বললেন ঠিক আছে আমি আসবো। এবার ওনার ছেলে বাড়িতে এলো, বাড়িতে আসার পরে টুকটাক কথাবার্তা মানে খুব স্বাভাবিকভাবেই উনি কথাবার্তা বলেন। এবার স্বাভাবিক কথাবার্তা বলার পরে গার্গীদি একদম সরাসরি ছেলেকে বলে যে তুই কি আমার ঘরের আলমারি থেকে দিদার কোনো গয়না নিয়েছিস। এবং গার্গীদি বলছে যে আমি তো আমার ছেলেকে একদম একা হাতে মানুষ করেছি, কারণ ওনার হাজব্যান্ড অনেকটা সময় বাইরে থাকতেন, কাজ করতেন। বলছে যে দেখুন সব মায়েরাই কিন্তু বুঝতে পারে যে তার ছেলে সত্যি বলছে না মিথ্যে বলছে। বলছে যে আমি এটুকু জানতাম, আমি যখন ওকে প্রশ্নটা করব আমি ওর চোখ দেখলে বলে দিতে পারবো আমাকে সত্যি বলছে না মিথ্যে বলছে, আমার কোনো প্রমাণেরও দরকার নেই। তো যথারীতি ওনার ছেলে না বলে যে না না আমি তোমার আলমারি থেকে গয়না কেন নিতে যাব, কিন্তু তার চোখের যে ভাষা, মানুষ মুখ দিয়ে তো একটা কথা বলে, মুখ দিয়ে তো নিজের ভাষায় কথা বলেই, কিন্তু চোখেরও একটা ভাষা থাকে, তো সেই ভাষাটা উনি পড়ে ফেলেন এবং তাতে বুঝতে পারেন যে ওনার ছেলে ওনাকে মিথ্যা কথা বলছে। তো গার্গীদি তখন ওনার ছেলেকে হাত ধরে যেখানে ঠাকুর থাকে সেখানে নিয়ে এসে ওনার হাতটা নিজের মাথায় দেয়, বলছে যে ঠিক আছে তুই আমার ঠাকুরের সামনে তুই আমার মাথায় হাত দিয়ে বল যে তুই আমার আলমারি থেকে গয়না নিসনি। এবার তো ওনার ছেলে হঠাৎ করে মাথা থেকে হাতটা সরিয়ে দিয়েছে, বলছে মা তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন, কেন এরকম বলছো। তো গার্গীদি বলছে তোর কী হয়েছে, তোকে আমি যবে থেকে তোর বিয়ে ঠিক হয়েছে আমি দেখছি তুই ঠিকমতো কথা বলিস না, ঠিকমতো খাস না, ঠিকমতো মন খুলে হাসিস না, কি হয়েছে। আর আমি এটা জানি যে গয়নাটা তুই নিয়েছিস, কিন্তু আমি জানি গয়নাটা তুই নিজের জন্য নিসনি বা এই গয়নাটা দিয়ে তুই কিছু করবি বলে তুই নিসনি, সেটাও আমি জানি, তুই মানে সত্যিটা বল। তো সে তখন মানে ছেলে মানে এত রাগারাগি করছে, জিনিসপত্র ভাঙচুর করার মতো অবস্থা, মানে বলতে তুমি বিশ্বাস করো না মা, তুমি এখন আমার বিয়ে হয়নি এখনই তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো, বিয়ে হলে তুমি কি করবে, এই বলে সে ওখান থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকে বাসনপত্র ফেলছে, মানে যেটা ওনার ছেলের বিহেভিয়ারের সাথে কোনোভাবে যায় না। এত বছরে ওনার ছেলে কোনো দিন বাড়িতে এরকম রাগারাগি করেনি। তো তখন মানে ওনার হাজব্যান্ড একটু ঘাবড়ে গেছে, ভাবছে যে কী ব্যাপার, মানে ওনার স্ত্রী কেন ছেলেকে এটা বলছে। তো অনেক করে শান্ত করে গার্গীদি ছেলেকে জড়িয়ে ধরে বলছে যে বাবা আমি জানি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই, আমি সব জানি, তুই আমাকে যা বলিস আমি সব জানি, কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই। তো তখন ওনার ছেলে বলছে মা তুমি কি করে জানলে, বলছে আমি সব জানি। অ্যাকচুয়ালি গার্গীদি কিন্তু মানে স্পেসিফিক
যে কিছু জানতো তা কিন্তু নয়, বাট পুরো জিনিসটার যে মরাল স্টোরি সেটা ওনার মনের মধ্যে হয়তো ভগবানই দিয়ে দিয়েছে। আর মায়েরা তো অনেক কিছু সেন্স করতে পারে। তো তখন ছেলেটা বলছে যে মা, ও আমার থেকে মানে ওর যে যার সাথে আর কি বিয়ে হবে সে নাকি ওকে বলেছে যে তুমি তো আমাকে বিয়েতে তো গয়নাগাটি তোমার মা দেবেই, তোমাদের বাড়ি থেকে তো দেবেই, তো তুমি আমাকে সত্যি যদি ভালোবাসো তুমি আমাকে এখনই সেই গয়না এনে দাও। এবং এরকম অনেক কিছু নাকি ওকে বলেছে। এবং তারপরে যখনই মানে ছেলেটা দেখা করতে যেত মেয়েটির সাথে, মেয়েটি কখনো মিষ্টি, কখনো বাড়ি থেকে লাড্ডু বা কখনো পায়েস এগুলো কিনে মানে নিয়ে আসতো আর কি, কেনা নয়, বাড়ি থেকে বানানো। এবং মানে ওনার ছেলে বলেছে যে ও যখন আমাকে এই কথাগুলো বলতো আমার খুব রাগ হতো। আমি বুঝতে পারতাম যে মেয়েটা আমাকে যেগুলো বলছে এগুলো ঠিক না, কিন্তু আমি নিজেই জানি না কেন আমি এর কোনো প্রতিবাদ করতে পারতাম না। তো ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। এবং তখন তো ওনার মা বলল যে অনেক হয়েছে, এই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেবো না, তাতে যদি আমার ছেলের বিয়ে না হয় না হবে, যদি আমার ছেলের যা হয় আমি বুঝে নেবো, কিন্তু এই রকম বাজে মেয়েকে আমি আমার ছেলের গলায় ঝোলাবো না। আমার ছেলের স্ত্রী হওয়ার একটা যোগ্যতা থাকে। তো এই নিয়ে প্রচুর অশান্তি হয় ওদের বাড়িতে, মানে ফোনে বলা হয়, ফোনে ওর মা অস্বীকার করে, ফোন কেটে দেয়। তারপর ওদের বাড়ি যায়, গিয়ে বিষয়ে কথা বলে। তো প্রথমে তো পুরোটাই অস্বীকার করে, তারপরে গার্গিনীর হাজবেন্ড যখন বলে যে দেখুন আমাদের পুলিশে অনেক আত্মীয় স্বজন চেনা জানা আছে, আপনারা যদি এইভাবে না মানেন, সেই জিনিস যদি আপনারা ফেরত না দেন, আমরা কিন্তু বাধ্য হব থানা পুলিশ করতে। থানা পুলিশ যদি হয় তাহলে কিন্তু সত্যিটা বেরিয়ে আসবে। তো এই সমস্ত বলা ঠলার পরে তখন মেয়েটি আর কি বলে, আমি চাইনি, আপনার ছেলেই আমাকে জোর করে এটা দিয়েছে, ও আমাকে বলেছিল, বারণ করেছিল যে কাউকে না বলতে, তাই আমি এতক্ষণ স্বীকার করিনি। তো অনেক অশান্তির পরে ওই গয়নাটা ফেরত পায়। তাও যে গয়নাগুলো ফেরত পেয়েছে সেই গয়না মানে যে হাটটা ছিল সেই হাটটা রীতিমতো 2 জায়গায় ভেঙে গেছিলো, মানে ওই কদিনই এই অবস্থা। তো এরপরে তো গার্গিনীর ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, মানে রীতিমতো ওকে 5 দিন হসপিটালাইজ থাকতে হয়। তো তারপরে তো ওনার মানে ছেলে না মানে কীরকম একটা হয়ে গেছিলো। এবং ওরা পরে এটাও জানতে পারে, গার্গিনী লিখেছে যে আমি খোঁজ নিয়ে জানতে পারি ওরা মানে যেটা বিয়ের দিন ধার্য হয়েছিল সেদিন ওরা কিন্তু কোনো বাড়ি বুকিং করেনি। মানে ওরা যে বলেছিল যে প্রীতিচন্দ্র গার্ডেন বুক করেছে, উনি ওখানে খোঁজ নিয়েছিল ওই নামে, মানে মেয়েটার নামে বলুন বা মেয়েটার মায়ের নামে, বাবার নামে, কারো নামে কোনো বাড়ি বুকিং হয়নি। পুরোটাই ওরা মিথ্যে কথা বলেছিল। মেয়েটির যে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছিল সেটাও মিথ্যে, এবং পুরো ফ্যামিলিটাই খুব খারাপ। ওরা অনেক পরে সেটা জানতে পেরেছে অনেকের থেকে। এদিকে ওনার ছেলে একটু সুস্থ হয়, তারপরে মানে মানে ওনার ছেলেটা পুরো শ্যাটার্ড হয়ে গেছিলো, কারোর সাথে কথা বলতো না। বিয়ে ভাঙার বিষয়টা খুব বাজেভাবে ওকে হিট করেছিল। এবং তার সাথে সাথে ওনারা একটা জায়গায় ওনার ছেলেকে নিয়ে যায়, একটা মন্দিরে। তো সেখানে আরতি ঠারতি দেখানো হয়, ঠাকুরমশাই দেখিয়ে দেয়, বলে যে ওর উপর একটা খুব খারাপ কিছুর প্রভাব পড়েছে এবং ওকে বশীকরণ করা হয়েছিল। এবং ওই যে গায়ে যে কালো কালো কালশিটের দাগগুলো হয়ে গেছিলো, সেই দাগগুলোও কিন্তু এই বশীকরণ করেই করা হয়েছিল। এবং শুধু তাই নয়, ওনার ছেলে পরবর্তীকালে এটাও ওনাদেরকে বলে যে মেয়েটি ওই যে প্রথমে 30,000 টাকা চেয়েছিল সেটা তো নিয়েই ছিল, এরপরেও কিন্তু ভাগে ভাগে 20,000, কখনো 25,000, কখনো 15,000 এইরকম করে কিন্তু টাকা নিয়েছিল। এবং পুরোটাই কিন্তু মানে বশীকরণ করে করা, এবং পুরো ফ্যামিলিটাই ফ্রড। ওরা এর আগেও নাকি বেশ অনেকজনের সাথে এরকম করেছে। তো এই কথা যখন জানাজানি হয়, মেয়েটার বাবা মা ওখান থেকে বাড়ি থেকে পালিয়ে যায়। তারা অনেক দিন অন্য জায়গায় কোথাও ছিল, কোথায় ছিল কী বৃত্তান্ত সেটা ওরা জানে না। তো এরপরে মানে ওনার ছেলের মানে ওই সব থেকে হয়তো দূরে হয়ে গেছিলো, কিন্তু এই বশীকরণের প্রভাব ওর উপরে অনেক দিন ছিল, শরীর খারাপ ছিল। তারপরে ভগবানের আশীর্বাদে উনি লিখেছেন যে আমার ছেলে লন্ডনে কাজের সূত্রেই আর কি লন্ডনে 6 মাসের জন্য যায়। তো ওখানে যাওয়ার পরে মানে গার্গিনীদেরও খুব টেনশন হয় যে ওখানে গিয়ে বিদেশে গিয়ে কী করছে। তো ওনার ছেলে যাওয়া 3 মাস পরে ওনারাও যায়। তো ওখানে গিয়ে দেখে যে ওনার ছেলে মানে অনেক দিন পরে, প্রায় 1.5 বছর পরে উনি ওনার ছেলেকে আবার স্বাভাবিক অবস্থায় পায়। তো মানে একটা দীর্ঘ সময় ওনাদের এই স্ট্রাগলটা গেছে, খুব খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। তো এরপরে ওরা ফার্দার আরও মানে
মেয়েটা এবং মেয়েটির পরিবারের বিরুদ্ধে কেস করবে ভেবেছিল, কিন্তু তারপরে ভাবলো যে না, ওনার ছেলের তো ওনারা বিয়ে থা দেবেন, এই সমস্ত চক্করে পড়লে কবে সেই কেস মুক্তি পাবে। আর এরা খুব বাজে লোক, মানে মেয়েটির পুরো ফ্যামিলি পুরো ফ্রড। তারপর থেকে মেয়েটার ফ্যামিলি ওই বাড়িতে খুব একটা থাকতো না, মানে কিছুদিন করে থাকতো আবার অন্য জায়গায় চলে যেত। তো এরপরে গার্গীদির দাদা বহুদিন থেকেই দিল্লিতে সেটেলড, তো ওনারা ওখানে আর কি যায়। মানে ওনার দাদাই বলে যে আমাদের এখানে একটা খুব ভালো মেয়ে আছে, ওনার একজন খুব ভালো পরিচিত একজন মানুষ, তো ওনার মেয়ে হচ্ছে ডাক্তার। তো বলছে যে একবার মানে ওরা ভালো ছেলে খুঁজছে, তো তখন এরা যায়, গার্গীদি ওনার হাজবেন্ড ওনার ছেলে যায়, এবং মেয়েটিকে খুব পছন্দ হয়, বাঙালি মেয়ে। এবং তারপরে ওখানেই দিল্লিতেই ওদের বিয়ের আসরটা বসে। তারপরে 7-8 মাস পরে দিল্লি থেকে মানে মেয়েটিও, তারপরে তো ওনার ছেলে এখানে চলে আসে, তারপরে মেয়েটিও এখানে এসে মানে কাজ করছে এখন। মানে গার্গীদি লিখেছেন যে ছেলের বউ নিয়ে আমি খুব শান্তিতে সংসার করছি। ওরা নেক্সট ইয়ার মানে 2027 ওরা বিদেশে সেটেল হবে, তো খুবই ভালো এখন সব কিছু চলছে। কিন্তু ওই যে অভিজ্ঞতাটা ওনাদের হয়েছিল সেটা খুব খারাপ, এবং উনি জানিয়েছেন যে আমি চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যে মেয়েদের জন্য তো ছেলে পরখ করে নিতে হয়, এটা তো যুগ যুগ থেকে চলে আসছে যে মেয়ের বিয়ে দেওয়ার আগে ছেলের মানে ঠিকুজি কুষ্টি দেখতে হয়, কিন্তু ছেলের বিয়ে দেওয়ার আগেও কিন্তু ঠিক ততটাই সিরিয়াসলি মেয়ে এবং মেয়ের পরিবার সম্পর্কে খোঁজ নেবেন, নাহলে আমাদের মতোভাবে প্রতারিত হতে হবে। মানে উনি বলছেন যে আমি তো একটা হলে হয়তো আমার ছেলেরই কোনো ক্ষতি করে দিত মেয়েটা এবং ওর ফ্যামিলি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।